মন্ত্রের সাধন জগদীশচন্দ্র বসুর লেখা। এই গদ্যাংশটির দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব। আমরা আলোচনা করেছি মূল পাঠ অংশে যে ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টার মধ্যে দিয়ে বৃহৎ একটি সফলতা আসে, কোনো চেষ্টাই বিফল হয় না। আমরা দেখেছি প্রথমে শুরুতে গ্যালভানি নামে ইটালি দেশের একজন অধ্যাপককে, গ্যালভানি নামে অধ্যাপক, তিনি লোহা তামার তার দিয়ে মোড়া ব্যাঙকে নাড়িয়ে পরবর্তীকালে এতটাই সময় অপব্যয় করেছেন যে তার পরিচিতরা তাকে ব্যাঙ নাচানো অধ্যাপক বলে ঠাট্টা করেছে। পরবর্তীকালে আমরা পেয়েছি জার্মান দেশের শোবার্জকে। জার্মান দেশের শোবার্জ, তিনি তার সমস্ত জীবনের বেশিরভাগ সময়ই অপব্যয় করেছেন বেলুন তৈরিতে। সেই বেলুন তৈরি করতে গিয়েও তিনি সেটাকে পরীক্ষা করে দেখতে পাননি, পরিপূর্ণ সফলতা পাননি। পরবর্তীতে তার সহধর্মিণীর প্রচেষ্টায় চেষ্টা করা হলেও পরিপূর্ণ সফলতা আসেনি। এই পর্যন্ত আমরা পড়েছি। এরপর দেখো, ইহার পর আর এক বাধা পড়িল। শোয়ার্জের অবর্তমানে বেলুন কে চালাইবে? শোয়ার্জ যে বেলুনটি তৈরি করে গেছেন, তার সেই বেলুনটি কে চালাবে সে নিয়ে সংশয় দেখা গিয়েছে। আমরা আগেও পেয়েছি জার্মান সরকার সেনা বিভাগকে দায়িত্ব দিয়েছে এটিকে উড়ানোর জন্য। সে যাহা হোক, দর্শক দিগের মধ্যে একজন ইঞ্জিনিয়ার সাধ্যমতো কল চালাইতে সম্মত হইলেন। অদূরে বিধবা কলের প্রত্যেক স্পন্দন গণিতেছিলেন। বেলুন পৃথিবী হইতে উঠিতে পারিবে কি? মৃত ব্যক্তির আশা ভরসা হয় এইবার পূর্ণ হইবে, নতুবা একেবারে নির্মূল হইবে। কল চালানো হইল, অমনি বেলুন পৃথিবী ছাড়িয়া মহাবেগে শূন্যে উঠিল। তখন বাতাস বহিতেছিল, কিন্তু প্রতিকূল বাতাস কাটিয়া বেলুন ছুটিল। এতদিনে শোয়ার্জের চেষ্টা সফল হইল, কিন্তু লোকেরা যে সকল অনাবশ্যক মনে করিয়াছিল, স্বল্প কালের মধ্যেই তাহার আবশ্যকতা প্রমাণ হইল। দেখো, বেলুন উড়ানোর জন্য অনেকগুলো কলকব্জা ছিল, সেগুলোকে তারা জঞ্জাল মনে করেছিল। ফলে বেলুনটিকে পাতলা করার জন্য তারা সেগুলোকে ছাঁটাই করে দিয়েছিল। এই ছাঁটাই করার ফলে এখানে সমস্যা তৈরি হলো। বেলুন তো উড়লো ঠিকই, কিন্তু প্রতিকূল বাতাস কেটে বেলুন আর এগিয়ে যেতে পারলো না। যখন উপরে উঠলো, তখনই আবশ্যক মনে হলো সেই জঞ্জালগুলোকে। বেলুন আকাশে উঠিল বটে, কিন্তু তাহা সামলাইবার কল না থাকাতে অল্পক্ষণ পরে ভূমিতে পতিত হইয়া চূর্ণ হইয়া গেল। কিন্তু এই দুর্দশাতে সকলে বুঝিতে পারিলেন যে শোয়ার্জ যে অভিপ্রায়ে বেলুন নির্মাণ করিয়াছিলেন, তাহা কোনোদিন হয়তো সফল হইবে। 10 বৎসরের মধ্যে তাহা সিদ্ধ হইয়াছে। অতএব 10 বছর পরে তার শোয়ার্জের সেই চেষ্টা সফল হয়, সিদ্ধ হয়। জেপেলিন যে বোমযান নির্মাণ করেছিলেন, তাহা যুদ্ধে ভীষণ অস্ত্র হইয়াছিল। পরবর্তীকালে জেপেলিন তার সূত্র ধরে বোমযান আবিষ্কার করতে সমর্থ হয়েছিলেন। সেই বোমযান যুদ্ধে ভীষণ অস্ত্র হিসেবে কাজ করেছে। যুদ্ধের পর এই বোমযান আটলান্টিক মহাসাগর অনায়াসে পার হইয়া এবং তাহার পর হইতে ইউরোপ ও আমেরিকার ব্যবধান ঘুচিয়া গিয়াছে। অর্থাৎ বোমযানের মাধ্যমে আটলান্টিক মহাসাগর পার করা সহজসাধ্য হয়েছে। এর ফলে ইউরোপ ও আমেরিকার ব্যবধানও ঘুচে গেছে। বেশ, তাহলে অবশেষে শোয়ার্জের চেষ্টা সফল হয়েছে জেপেলিনের হাত ধরে। বোমযান গ্যাস ভরিয়া লঘু করিতে হয়, সুতরাং আকারে অতি বৃহৎ এবং নির্মাণ করা বহু ব্যয় সাপেক্ষ। পাখিরা কি সহজে উড়িয়া বেড়ায়? মানুষ কি কখনো পাখির মতো উড়িতে পারিবে? বড় বড় পাখিগুলি
কেমন দুই চারিবার পাখা নাড়িয়া শূন্যে উঠে, তাহার পর পাখা বিস্তার করিয়া চক্রাকারে আকাশে ঘুরিতে থাকে, ঘুরিতে ঘুরিতে আকাশে মিলিয়া যায়। এখানে বোমযানকে কেন্দ্র করে অনেকেই মনে করে পাখিরা তো সুন্দর আকাশে পাখা মেলে উড়ে বেড়ায়, মানুষ কি পাখা মেলে উড়ে বেড়াতে পারবে? সেই ভাবনাতেই আকাশে উড়ে বেড়ানোর চিন্তা ভাবনা অনেকেরই মাথায় আসে। ঠিক তেমনি একজন বিজ্ঞানী জার্মান দেশের লিলিয়েনথাল মনে করলেন, কেন পাখির মতো আকাশে ভ্রমণ করিতে পারিবে না। তাহার পর পরীক্ষা আরম্ভ করিলেন। তিনি জানিতেন এই বিদ্যা সাধন করিতে অনেক দিন লাগবে। শুধু শিশু যেরূপ একটু একটু করিয়া অনেক চেষ্টা হাঁটিতে শেখে, তাহাকেও সেইরূপ করিয়া উড়িতে শিখিতে হইবে। কিন্তু শিশু যেরূপ পড়িয়া গেলে আবার উঠিতে চেষ্টা করে, আকাশ হইতে পড়িয়া গেলে আর তো উঠিবার সাধ্য থাকিবে না, মৃত্যু নিশ্চয়। এত বিপদ জানিয়াও তিনি পরীক্ষা হইতে বিরত হইলেন না। অনেক পরীক্ষার পর নানা প্রকার পাখা প্রস্তুত করিলেন এবং সেগুলি বাহুতে বাঁধিয়া পাহাড় হইতে ঝাঁপ দিয়া পাখায় ভর করিয়া নিচে নামিতে লাগিলেন। একবার তাহার মনে হইল যে দুইখানা পাখার পরিবর্তে যদি অধিক সংখ্যক পাখা ব্যবহার করা হয়, তাহা হইলে হয়তো উড়িবার বেশি সুবিধা হইতে পারে। চেষ্টা করিয়া দেখিলেন তাহাই ঠিক। লিলিয়েনথাল জার্মান দেশের নাগরিক। তিনি পাখিদের মতো আকাশে উড়তে চেয়েছেন। তিনি জানতেন যে এই বিদ্যা সাধন করতে গেলে অনেক দিন লাগবে। শিশু যেমন খুব ধীরে ধীরে হাঁটতে শেখে, সেই রকম করে তাকেও উড়তে শিখতে হবে। সেই ভাবেই তিনি চেষ্টা করতে লাগলেন এবং বিপদ জেনেও তিনি পরীক্ষা থেকে বিরত হলেন না এবং নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করলেন এবং পাখা প্রস্তুত করলেন এবং সেগুলি বাহুতে বেঁধে পাহাড় থেকে ঝাঁপ দিলেন, পাখায় ভর করে নিচে নামতে লাগলেন। এক সময় মনে হলো যে দুইখানা পাখার পরিবর্তে যদি অনেকগুলো পাখা লাগিয়ে দেওয়া যায় তাহলে উড়বার আরো সুবিধে হইতে পারে। সেই চেষ্টাও করে দেখলেন। ৩০ বৎসর পর্যন্ত অতি সাবধানে তিনি এইসব পরীক্ষা করলেন, অর্থাৎ তিনি ৩০ বছর ধরে এই পাখা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলেন। জীবনে অধিকাংশ সময় কাটিয়া গিয়াছে, এই জন্য তাহার কার্য শেষ করিতে অত্যন্ত উৎসুক হইলেন। অর্থাৎ জীবনের অধিকাংশ সময় পরীক্ষা নিরীক্ষায় কাটিয়ে দিলেন, ফলে তিনি একটু উৎসুক হয়ে পরীক্ষা শেষ করার জন্য উৎসুক হয়ে পড়লেন। এখন যে কল প্রস্তুত করিলেন তা তাড়াতাড়িতে তাহা পূর্বের মতো দৃঢ় হইল না। যেহেতু তাড়াতাড়ি করে শেষ করলেন তার পরীক্ষা নিরীক্ষা, কলকবজা তৈরির পরীক্ষা, তাই আগের মতো দৃঢ় হইল না। তিনি সেই অসম্পূর্ণ কল লইয়াই উড়িতে চেষ্টা করলেন। এবার অতি সহজেই বাতাস কাটিয়া যাইতেছিলেন। দুর্ভাগ্যক্রমে হঠাৎ বাতাসের ঝাপটা আসিয়া উপরের একখানা পাখা ভাঙ্গিয়া দিল। অর্থাৎ সে যখন উড়ার চেষ্টা করছিল, বাতাস কেটে এগিয়ে যাচ্ছিল, ঠিক ওই সময় দুর্ভাগ্যক্রমে তার একটি পাখা ভেঙে গেল। এই দুর্ঘটনায় তিনি প্রাণ হারালেন, অর্থাৎ লিলিয়েনথাল মারা গেলেন তার পরীক্ষার মাধ্যমে। কিন্তু তিনি পরীক্ষা দ্বারা যেসব নূতন তত্ত্ব আবিষ্কার করিলেন, তাহা পৃথিবীর সম্পত্তি হইয়া রহিল। তাহা আবিষ্কৃত তত্ত্বের সাহায্যে পরে উড়িবার কল নির্মাণ করা সম্ভব হইল। অর্থাৎ তিনি যে পরীক্ষা করলেন, পরীক্ষা করতে গিয়ে জীবন দিলেন, তার সেই জীবনটা সার্থক হলো পরবর্তীকালে কল নির্মাণের মাধ্যমে। মার্কিন দেশের অধ্যাপক ল্যাংলি পাখাযুক্ত উড়িবার কল প্রস্তুত করলেন। অর্থাৎ লিলিয়েনথালের সূত্র ধরে পরবর্তীকালে মার্কিন দেশের অধ্যাপক ল্যাংলি এই পাখা সংযুক্ত উড়ার কল তিনি প্রস্তুত করেছিলেন। তাতে অতি হালকা একখানা ইঞ্জিন সংযুক্ত ছিল। পরীক্ষার দিন অনেক লোক দেখিতে আসিয়াছিল, কিন্তু কর্মকারের শৈথল্যবশত একটি স্ক্রু ঢিলা হইয়াছিল।
ইঞ্জিন চালাইবার পর কল আকাশে উড়িয়াই চক্রাকারে ঘুরিতে লাগিল। এমন সময় ঢিলা স্ক্রুটি খুলিয়া গেল এবং কলটি নদীগর্ভে পতিত হইল। এই বিফলতার দুঃখে ল্যাংলি ভগ্ন হৃদয়ে মৃত্যুগ্রস্ত হইলেন। আবার অন্যদিকে মার্কিন দেশের অধ্যাপক ল্যাংলি পাখা সংযুক্ত করে যে কল প্রস্তুত করলেন, সেখানে কর্মকারের শৈথল্যবশত একটা স্ক্রু ঢিলা ছিল। ফলে ইঞ্জিন চালানোর সময় সেই ঢিলা স্ক্রুটি খুলে গেল এবং নদীগর্ভে পড়ে গেল। এর ফলে ল্যাংলি ভগ্ন হৃদয়ে অর্থাৎ হার্ট অ্যাটাক করে মারা গেলেন। যাহারা ভীরু তাহারাই বহু ব্যর্থ সাধনা ও মৃত্যু ভয়ে পরাঙ্মুখ হইয়া থাকেন। বীর পুরুষেরাই নির্ভীক চিত্তে মৃত্যু ভয়ের অতীত হইতে সমর্থ হন। ল্যাংলির মৃত্যুর পর তাহারই স্বদেশী উইলবার রাইট উড়িবার কল লইয়া পুনরায় পরীক্ষা আরম্ভ করিলেন। উড়িবার সময় একবার কল থামিয়া যায় এবং আকাশ হইতে পতিত হইয়া রাইটের একখানা পা ভাঙ্গিয়া যায়। ইহাতেও ভীত না হইয়া পুনরায় পরীক্ষা আরম্ভ করিলেন এবং সেই চেষ্টার ফলে মানুষ গগনবিহারী হইয়া নীলাকাশে তাহার সাম্রাজ্য বিস্তার করিতে সমর্থ হইয়াছিলেন। খুবই গুরুত্বপূর্ণ লাইন। যাহারা ভীরু তাহারই বহু ব্যর্থ সাধনা ও মৃত্যু ভয়ে পরাঙ্মুখ হইয়া থাকেন। বীর পুরুষেরাই নির্ভীক চিত্তে মৃত্যু ভয়ের অতীত হইতে সমর্থ হন। অর্থাৎ যারা ভীরু তারা ব্যর্থতার ভয়ে মৃত্যুর ভয়ে যেন বিমুখ হয়ে থাকে, আর যারা বীর পুরুষ তারা মৃত্যু ভয়কে জয় করে নির্ভীক চিত্তে নির্ভীক মনে সাহসিকতায় নির্ভীকতায় মৃত্যু ভয়কে অতীত করে এগিয়ে যান, সফলতায় অর্জনে সমর্থ হন। ঠিক তেমনি ল্যাংলির মৃত্যুর পর তারই স্বদেশের অর্থাৎ মার্কিন দেশেরই উইলবার রাইট উড়িবার কল আবিষ্কার করেছিলেন। তোমরা হয়তো ভৌত বিজ্ঞানে শুনে থাকবে যে উইলবার রাইট অলবার রাইটের দুই ভ্রাতৃদ্বয়ের নাম। সেই উইলবার রাইট উড়িবার কল তিনি পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার করলেন এবং এক সময় তিনি পরীক্ষা করতে গিয়ে তার কল থেমে যায় এবং আকাশ থেকে পড়ে গিয়ে তার একটা পা ভেঙে যায়। তাতেও তিনি থেমে থাকেননি। এর ফলে পরিশেষে মানুষ গগন বিহারী অর্থাৎ আকাশে বিহার করে আকাশে উড়ে বেড়ানো এক যন্ত্র সফলভাবে আবিষ্কার করতে পারেন এবং নীল আকাশে মানুষ সাম্রাজ্য বিস্তার করতে সমর্থ হয়। এই গেল মূল পাঠের আলোচনা। মূল পাঠের আলোচনায় আমরা দেখলাম শুরুতে বলেছে পৃথিবী সৃষ্টিতে প্রশান্ত মহাসাগরে প্রবাল কীটগুলো মরে একসঙ্গে জড়ো হয়ে কতগুলো দ্বীপ তৈরি করে। এই দ্বীপে যেসব দ্বীপগুলো ধীরে ধীরে এই পৃথিবীর ভূখণ্ডে বড় ভূমিকা পালন করে, তেমনি বিভিন্ন চেষ্টার মাধ্যমে মানুষ আজ জল, স্থল, আকাশকে জয় করতে পেরেছে। প্রথমে ইটালি দেশের গ্যালভ্যানির কথা বলা হয়েছে, যাকে ঠাট্টা করা হয়েছে ব্যাঙ নাচানো অধ্যাপক বলে। তারপরে জার্মান দেশের সোয়ার্চের চেষ্টাকে দেখানো হয়েছে, যে রেশমের বেলুনের পরিবর্তে অ্যালুমিনিয়ামের তৈরি বেলুন আবিষ্কার করে ব্যর্থ হয়েছে। তারই হাত ধরে পরবর্তীকালে জেপেলিন, লিলিয়েনথাল এবং ল্যাংলি, উইলবার রাইট এরা ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টার মাধ্যমে এবং তাদের চেষ্টায় জীবন মরণ অসাধ্য সাধনের মাধ্যমে পরিশেষে নীল আকাশে সাম্রাজ্য বিস্তার করতে সমর্থ হয়। এই জন্যই লেখক বলেছেন যে কোনো বিফলতাই ব্যর্থ হয় না, অর্থাৎ কোনো ব্যর্থতাই ব্যর্থ হয়ে যায় না, সেগুলো কোনো না কোনো ভাবে সফলতা আনে, মানব সভ্যতার উন্নতিতে প্রভাব বিস্তার করে, অবদান রাখে।
পাঠবোধ অংশ থেকে আমরা তার মূল অংশের যে সারমর্মটি বুঝতে পারব। মানব সভ্যতার উন্নতির প্রধান কারণ হিসেবে জগদীশচন্দ্র বসু বুদ্ধি, চেষ্টা এবং সহিষ্ণুতার কথা উল্লেখ করেছেন। আমরা শুরুতেই জেনেছি বুদ্ধি, চেষ্টা এবং সহিষ্ণুতার মাধ্যমে মানুষ এই পৃথিবীর রাজা হয়েছেন। এই তিনটি সদ্গুণের অধিকারী হলে মানুষ অসাধ্য সাধনও করতে পারে। মানব সভ্যতার আদি পর্ব থেকে এই তিনটি সদ্গুণের জন্যই মানুষ জল, স্থল, আকাশ জয় করতে সমর্থ হয়েছে। বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রেও দেখা গিয়েছে যে প্রাথমিকভাবে বারবার বিফলতা এসেছে, কিন্তু সেই বিফলতায় হতাশাগ্রস্ত না হয়ে পূর্ণোদ্যমে যখন আবার চেষ্টা করা হয়েছে তখনই সফলতা এসে ধরা দিয়েছে। আমরা দেখেছি যে বারে বারে অনেক বিজ্ঞানী বিফল হয়েছে এবং সেই বিফলতায় কেউই হতাশাগ্রস্ত হয়নি, পূর্ণোদ্যমে আবার চেষ্টা চালিয়ে গেছে, তাই পরিশেষে সফলতা এসেছে, সাম্রাজ্যে নীলাকাশে সাম্রাজ্য বিস্তার করতে সমর্থ হয়েছে। বিজ্ঞানীর অসাধ্য সাধনের স্বপ্ন এভাবেই সফল হয়েছে। এই পাঠে প্রাবন্ধিক বিফলতার মধ্যেই যে সফলতার বীজ অন্তর্নিহিত থাকে তা প্রকাশ করার প্রয়াস করেছেন, অর্থাৎ বিফলতার মধ্যেই পরবর্তী সফলতার যে বীজ লুকিয়ে থাকে সেইটাই লেখক এই পাঠের মাধ্যমে জানানোর চেষ্টা করেছে। বারবার পূর্ণোদ্যমের প্রচেষ্টা চালিয়ে গেলে মন্ত্রের সাধন হবেই, অর্থাৎ বারবার নিজের পূর্ণ উদ্যমে প্রচেষ্টা চালিয়ে গেলে কোনো না কোনো সময়ে অসাধ্য সাধন হবেই। মন্ত্রের সাধন বলতে এখানে জ্ঞানের সাধন বা অসাধ্য সাধনের কথা বলা হয়েছে, সেটি অসাধ্য সাধন হবেই। অর্থাৎ আমরা সম্পূর্ণ পাঠের মাধ্যমে জানতে পারলাম বুদ্ধি, চেষ্টা ও সহিষ্ণুতার মাধ্যমে বারবার পূর্ণোদ্যমে চেষ্টা চালিয়ে গেলে যে কোনো সফলতায় সহজে এসে ধরা দেবে। এই গেল আমাদের মন্ত্রের সাধন পাঠের ব্যাখ্যা এবং আলোচনা। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তোমরা প্রত্যেকেই বারে বারে ভিডিওটা দেখার চেষ্টা করবে। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এবং পরামর্শ দিয়ে জানাবে। আরও কিছু উন্নত করতে হলে অবশ্যই সেই দিকে ধ্যান দিয়ে উন্নত করার চেষ্টা করব। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।